শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা প্রশ্ন কিন্তু প্রায় সবার মনেই আসে। এত শত কোম্পানির মধ্যে থেকে ঠিক কোন কোম্পানিটা বেছে নেওয়া উচিত? অনেক বিনিয়োগকারীই কিন্তু এই সমস্যার মুখোমুখি হন। আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টার একটা পরিষ্কার সমাধান খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তিনটা খুব সহজ কিন্তু শক্তিশালী ফাইন্যান্সিয়াল টুল বা পরিমাপের মধ্যে। এই টুলগুলো যে কোনো কোম্পানির আসল আর্থিক স্বাস্থ্য বুঝতে সাহায্য করে। চলুন এই টুলকিটটা ব্যবহার করে কিভাবে একটা শক্তিশালী কোম্পানি খুঁজে বের করা যায় তার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো আমাদের এই টুলকিটের প্রথম যে টুল সেটা হচ্ছে ইপিএস বা আর্নিংস পার শেয়ার। এটা খুবই পরিচিত একটা টার্ম। এর মূল কাজ হলো একটা কোম্পানির লাভজনকতা মাপা, মানে একদম সোজা কথায় কোম্পানিটি আসলে লাভ করছে কিনা তা ইপিএস থেকে পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, ইপিএস জিনিসটা কি? ধরুন একটা কোম্পানি এক বছরে যে লাভটা করল সেই লাভের কতটুকু প্রতিটা সাধারণ শেয়ারের ভাগে পড়ল, ঠিক সেটাই হলো ইপিএস। এটা একজন বিনিয়োগকারীকে সরাসরি দেখিয়ে দেয় যে তার কেনা প্রতিটা শেয়ার ঠিক কত টাকা আয় করছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর ফর্মুলাটা কিন্তু একদম সোজা। দেখুন, কোম্পানির মোট লাভকে যদি মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলেই ইপিএস বেরিয়ে আসে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখি কেমন। ধরুন একটা কোম্পানির এক বছরের নিট মুনাফা ১০০ কোটি টাকা, আর তাদের মোট শেয়ার আছে ১০ কোটি। তাহলে ইপিএস কত হবে? হিসাব করলে দাঁড়ায় ১০ টাকা। মানে হলো কোম্পানিটা তার প্রত্যেকটা শেয়ারের জন্যে ১০ টাকা করে আয় করেছে। সাধারণত ইপিএস যত বেশি হয় বিনিয়োগকারীদের জন্য ততটাই ভালো বলে মনে করা হয়। দেখুন, বিনিয়োগকারীরা কিন্তু সবসময় এমন কোম্পানি খোঁজেন যাদের ইপিএস বছর বছর বাড়ছে। কেন? কারণ এইটা একটা পরিষ্কার লক্ষণ যে ব্যবসাটা বাড়ছে, কোম্পানিটা আর্থিকভাবে আরও শক্তিশালী হচ্ছে, আর কোম্পানির লাভ বাড়ছে মানে তো তার ভিত্তিও মজবুত হচ্ছে। আচ্ছা, ইপিএস তো গেল লাভের হিসাব। এবার চলুন আমাদের দ্বিতীয় টুলটা দেখি। এটার নাম হলো এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। ইপিএস যেখানে লাভ দেখায় সেখানে এনএভি আমাদের বুঝতে সাহায্য করে একটা শেয়ারের আসল বা অন্তর্নিহিত মূল্যগত। এনএভিকে অনেকে বুক ভ্যালিউও বলে। ব্যাপারটা আরও সহজ করে বলি। ধরুন কোনো কারণে কোম্পানিটা আজকেই বন্ধ হয়ে গেল, তখন তার সব সম্পত্তি বিক্রি করে আর সব দেনা শোধ করার পর যে টাকাটা বাকি থাকবে সেটাকে মোট শেয়ার দিয়ে ভাগ করলে প্রতি শেয়ারে যে মূল্য আসে সেটাই হলো এনএভি। এটা হিসাব করাও কিন্তু বেশ সহজ। কোম্পানির মোট সম্পদ থেকে মোট দেনা বাদ দিয়ে যা থাকবে সেটাকে মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলেই এনএভি পাওয়া যায়। চলুন আগের উদাহরণটাই টানি। ধরুন কোম্পানির মোট সম্পদ ৫০০ কোটি টাকা, আর দেনা আছে ২০০ কোটি টাকা, আর শেয়ারের সংখ্যা সেই ১০ কোটি। তাহলে এনএভি কত দাঁড়াবে? হিসাবটা করলে দেখবেন উত্তর আসছে ৩০ টাকা। তার মানে এই কোম্পানির প্রতিটা শেয়ারের আসল বা বুক ভ্যালু হল ৩০ টাকা। এখন কথা হলো এই তথ্যটা দিয়ে আমরা কি করব? এনএভির আসল মজাটা কিন্তু এখানেই। বিনিয়োগকারীরা সবসময় শেয়ারের বাজার দরের সাথে এই এনএভিকে তুলনা করেন। ভাবুন, একটা শেয়ারের আসল দাম ৩০ টাকা, কিন্তু বাজারে সেটা বিক্রি হচ্ছে হয়তো ১০০ টাকায়। তার মানে কি? শেয়ারটা হয়তো অতিমূল্যায়িত বা ওভারভ্যালুড। আবার যদি বাজার দর ৩০ টাকার কাছাকাছি বা তার কম থাকে, তাহলে সেটা একটা দারুণ বিনিয়োগের সুযোগও হতে পারে। তো আমরা লাভ দেখলাম, কোম্পানির আসল মূল্যও দেখলাম। এবার আসছি আমাদের টুলকিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোর একটা, এনওসিএফপিএস। এটা ট্র্যাক করে একটা কোম্পানি তার মূল ব্যবসা থেকে শেয়ার প্রতি আসলে কত নগদ টাকা আয় করছে। নগদ শব্দটার উপর একটু জোর দিচ্ছি কিন্তু। একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। কাগজে কলমে লাভ বা ইপিএস অনেক সময় অ্যাকাউন্টিংয়ের নানা মারপাছে প্রভাবিত হতে পারে, কিন্তু ক্যাশ বা নগদ টাকা সেটা লুকানো বা বাড়িয়ে দেখানো অনেক কঠিন। তাই ক্যাশ ফ্লো একটা কোম্পানির সত্যিকারের আর্থিক অবস্থার একটা স্বচ্ছ চিত্র তুলে ধরে। এটা বের করার ফর্মুলাটাও কিন্তু বেশ সহজ। কোম্পানির অপারেটিং কার্যক্রম থেকে আসা মোট ক্যাশ ফ্লোকে মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়। তো আরেকটা উদাহরণ দেখা যাক। ধরুন একটা কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১৫০ কোটি টাকা আর মোট শেয়ার ১০ কোটি। তাহলে তার এনওসিএফপিএস কত হবে? হিসাব করলে দাঁড়ায় ১৫ টাকা। মানে কোম্পানিটা তার প্রতিটা শেয়ারের বিপরীতে ১৫ টাকা নগদ অর্থ আয় করেছে। এটা কিন্তু কোম্পানির তারল্য বা লিকুইডিটি এবং আর্থিক শক্তির একটা বিরাট প্রমাণ। আর এই পয়েন্টটা মন দিয়ে শোনা দরকার, এটা খুবই জরুরি। যদি দেখা যায় কোনো কোম্পানির ইপিএস অনেক বেশি কিন্তু তার এনওসিএফপিএস অনেক কম বা হয়তো নেগেটিভ, তাহলে এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত। এর মানে হলো কাগজে কলমে লাভ দেখালেও কোম্পানির হাতে কিন্তু আসল টাকা আসছে না।
তো আমরা 3টা টুল ইপিএস, এনএভি আর এনওসিএফপিএস আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু আসল শক্তিটা আসে যখন এই 3টাকে একসাথে ব্যবহার করা হয়। চলুন দেখি কিভাবে এই টুলকিটটা ব্যবহার করে একটা কোম্পানির পুরো আর্থিক চিত্রটা বোঝা যায়। এই ছকটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। ইপিএস আমাদের বলছে কোম্পানিটা কি লাভজনক, এনএবি জানতে চাইছে কোম্পানির আসল বা অন্তর্নিহিত মূল্য কত, আর এনওসিএফপিএস প্রশ্ন করছে, আচ্ছা লাভ তো হলো, কিন্তু সেই লাভটা কি আসল ক্যাশ টাকায় পরিণত হচ্ছে? এবার এই তুলনাটা একটু খেয়াল করুন। একটা আর্থিকভাবে শক্তিশালী ভালো কোম্পানির ক্ষেত্রে দেখবেন ইপিএস আর এনওসিএফপিএস এর মধ্যে একটা মিল আছে, দুটোই পজিটিভ। কিন্তু যখনই দেখবেন ইপিএস অনেক হাই অথচ এনওসিএফপিএস একদমই কম বা নেগেটিভ, তখনই বুঝবেন যে কোথাও একটা গড়বড় আছে। লাভ দেখানো হচ্ছে কিন্তু টাকাটা ঘরে আসছে না। আচ্ছা, এত আলোচনার পর এবার পুরো বিষয়টাকে একটা সহজ চেকলিস্টে নিয়ে আসি। কেমন? এটা যে কোনো বিনিয়োগকারী ব্যবহার করে নিজের সিদ্ধান্তকে আরও মজবুত করতে পারবেন। তো যে কোনো কোম্পানিতে টাকা লগ্নি করার আগে এই 3টে সহজ ধাপ পেরিয়ে গেলেই হয়। প্রথমত, কোম্পানির ইপিএসের ট্রেন্ডটা দেখুন, লাভ কি সময়ের সাথে বাড়ছে? দ্বিতীয়ত, শেয়ারের বাজার দরের সাথে তার এনএভি তুলনা করুন, দামটা কি ঠিকঠাক নাকি বেশি? আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, ইপিএসের সাথে এনওসিএফপিএস মিলিয়ে দেখুন, লাভটা কি সত্যিই ক্যাশ টাকায় আসছে? আশা করি এই 3টি টুল ব্যবহার করে বিনিয়োগের জন্য সঠিক কোম্পানি খুঁজে বের করার কাজটা এখন অনেক সহজ হয়ে যাবে। আর এই নতুন জ্ঞান কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হলো এখনই এর ব্যবহার শুরু করা। তো এখন প্রশ্ন হলো, এই টুলকিট হাতে নিয়ে কোন কোম্পানির আর্থিক স্বাস্থ্য সবার আগে পরীক্ষা করে দেখা যায়? দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামে আমরা 1-to-1 বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো। এই কোর্সটা মূলত 3 ফেজে হবে। প্রথম ফেজে আমরা আপনাকে 4টা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো। এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা। এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো। আপনি ডেমো ট্রেড করবেন কিছু, তারপর আমাদের কাছে আসবেন। আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব। এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন, রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় 1.5-2 মাস। তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ 3 তে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে। তারপর আপনি 100% রেডি হবেন মার্কেটের জন্য। এভাবে আমরা আমাদের 1-to-1 বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি। একজন একজন করেই আমরা নিব। তাদেরকে আগামী 3 মাস বা 4 মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো। এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না। ফার্স্টে ক্লাস নেওয়া হবে, তারপরে রিভিউ ক্লাস হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে। তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি, তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব। তো এই প্রোগ্রামে, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন imkfintechschool@gmail.com এই ঠিকানায়, অথবা stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়। তবে একটু মনে রাখতে হবে, আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে।